সো লাস্ট ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম। সেখানে আমরা বেসিক ডেফিনেশন পড়েছিলাম। যারা এসেছিলেন লাস্ট ক্লাসে বা ভিডিও দেখেছেন, আমরা দিয়েছি ভিডিও। সো এখানে আমরা ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স, ইউজ অফ স্ট্যাটিস্টিক্স, দেন ভেরিয়াস টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, population sample, then variables, level of measurement, then data, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, ইউজ, অ্যাপ্লিকেশন বা কম্পেয়ার কন্ট্রাস্ট এগুলো পড়েছিলাম। So আশা করি আপনারা ভিডিও দেখে নেবেন ফার্স্ট দুই ক্লাসে। সেকেন্ডলি আমরা আজকে যেটা যাবো সেটা হচ্ছে যে আমাদের ডেফিনেশনের সেকেন্ড পার্ট ছিল কিন্তু ডাটা অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন, রাইট? সো আমরা এটা আজকে পড়ার চেষ্টা করব। তো ডাটা অর্গানাইজেশন প্রেজেন্টেশন, সো আমরা যদি ডাটা কালেক্ট করে নিয়ে আসি, সো আফটার collecting data set we have to organize based on the level of measurement. Okay, and then after that we have to use the statistical tools like various types of charts or any types of analysis. So basically there are two ways to organize the data. Number one, statistical table, and number two, statistical graphs. Okay, and since there are two types of data, mainly qualitative and quantitative, so that's why for qualitative data set we have to use frequency table, and for quantitative data we also use frequency distribution. Okay, then similarly there are various types of graphs, so bar chart, pie chart, histogram, frequency curve, and cumulative frequency curve. Sometimes it is called polygon or mosaic curve also. So basically for first two are for qualitative data set and the others for quantitative data set. ওকে, সো এগুলো আমরা শেখার চেষ্টা করবো আস্তে আস্তে যতটুকু পারা যায়। And there are some uses of data organization presentation. So আমাদের পরীক্ষা আসতে পারে, write down the uses of data organization and presentation. So there are some uses. First example, it organizes raw data into tables or charts and making information easier to understand. তো যেহেতু আমরা এলোমেলো ডাটা থেকে টেবিল চার্ট বানাবো, সেক্ষেত্রে এটা বুঝতে সুবিধা করে। Then it helps researchers perform accurate statistical analysis and reduce calculation error. তো যেহেতু সুন্দর করে সাজানো হয়, ফলে statistical analysis করতে সুবিধা হয়। Sometimes it helps to reveal trends, patterns, relationship between variables. So এটার মাধ্যমে রিলেশনদের মধ্যে, সরি ভেরিয়েবলদের মধ্যে রিলেশন বা প্যাটার্ন বোঝা যায় যদি আমরা গ্রাফে দেখি। It also supports effective and evidence-based decision making. So এটা আমরা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করবো, সেটা এক ধরনের এভিডেন্স যেটা আপনাকে ডিসিশন নিতে বা দিতে সুবিধা করে। And another is the present research finding clearly in reports, paper or presentation. So এটার মাধ্যমে পেপার বা রিপোর্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। So these are the basic use of data organization and presentation. So করবেন। So এখানে আমরা যাচ্ছি frequency table. So definition of frequency table is like that: a grouping of qualitative data into mutually exclusive classes showing the number of observation in each class. সেগুলো কিন্তু আমাদের বইয়ের ভিতরেই আছে। ওকে, সো অনেকে ভাবতে পারেন যে বইয়ের ভিতরে আছে কিনা। ঠিক আছে, এগুলো কিন্তু বইয়ের ভিতরেই আছে। সো জাস্ট লাইক সেম। সেটা এখানে বলতে যে গ্রুপিং অফ কোয়ালিটেটিভ ডাটা ইনটু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাসেস শোয়িং দ্য নাম্বার অফ অবজারভেশন ইন ইচ ক্লাস। দ্যাট মিন্স এখানে যেটা বলতেছে যে কোয়ালিটেটিভ ডাটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাসের মধ্যে ডিভাইড করে, যেখানে প্রতি ক্লাসে তার অবজারভেশন বা ফ্রিকোয়েন্সি শো করে। যেমন আমাদের ক্লাসে এখন আপনার স্টুডেন্ট আছেন 11 জন। সো যদি আমরা 11 জন থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রি বা ফ্রিকোয়েন্সি টেবল তৈরি করতে চাই, আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি, মেল এবং ফিমেল। টোটাল স্টুডেন্টস আপনারা আছেন
হ্যাঁ, এই মুহূর্তে 11 জন, তো এদের মধ্যে হয়তো বা মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট আমরা দেখি কয়জন আছেন। মোটামুটি হচ্ছে মনে হয় এখন কিছুতে অবশ্য গেস্ট হিসাবে আছে যাদের নাম নাই, মোবাইল নাম্বার। তো মেবি মেয়েদের সংখ্যাই বেশি। So for example, male student 5 and female student 6. সেটাকে যদি আমরা এখন ফ্রিকোয়েন্সি টেবলে কনভার্ট করি তো আমাদের টেবলটা এরকম হবে। আমাদের ভেরিয়েবল হলো জেন্ডার, সো উই আর মেকিং ক্যাটাগরি বেসড অন জেন্ডার, and here is frequency. So since there are two categories, so one is male and another one is female. So male is 0.5 and female is 0.6. So this is called frequency table, okay? So when we get data, just like your student name, then we can easily divide this student into two categories, gender, based on gender, male and female. So this types of table is called frequency table. So here gender is a qualitative variable or data. So based on this, we can divide two categories. These are mutually exclusive. So one people will be male, another one will be female. So that's why there is no common term. Okay, so বোঝা গেল কিভাবে আমরা frequency table draw করতে পারি based on data. স্যার। Okay, so then similarly there is a example of given from book. এখানে বলতেছে frequency table for vehicles sold last year at Apollo Auto Group by location. So here location is the variable. So based on location, for example, this is the frequency table. So there are four location, for example, in Bangladesh. So Gulshan, then Bonani, then Dhanmondi and Farmgate, and the number of cars sold. এখানে কতগুলা কার বিক্রি হয়েছে তার সংখ্যা দেওয়া আছে। So like 52, 40, 45 and 43. Okay, last year maybe, for example, দিলাম যে কোনো গাড়ি যেহেতু বলছে। তো this table is called frequency table. Then হচ্ছে আমাদের সেকেন্ডটা ছিল frequency distribution. So frequency distribution basically like this table is called frequency distribution. তো এটা আমরা তৈরি করা শিখবো। হ্যাঁ, কিভাবে এটা আমাদের এখানে যেমন সেলিং প্রাইস দেওয়া আছে কিছু প্রোডাক্ট বা কোনো কিছু, সেই সেলিং প্রাইস থেকে কিভাবে আমরা এই টেবিল তৈরি করতে পারি সেটা অবশ্যই শিখবো। তো এই ধরনের টেবিলকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলবো, সেটা আমরা তৈরি করব একটু পরে যদি আজকে শুরু হয়। তো এখানে আমরা যেটা পড়বো এদের হচ্ছে যে চার্ট। তো চার্ট হচ্ছে কয়েক ধরনের আমরা পড়বো, বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড লাস্ট ওয়ান ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তো প্রথম দুইটা আমরা বলেছিলাম ফর কোয়ালিটেটিভ ডাটা, এন্ড সিন্স দিস আর কোয়ালিটেটিভ ডাটা সো দিস পার্টস চার্টস মাস্ট বি কাম ফ্রম ফ্রিকোয়েন্সি টেবল। সো ফ্রিকোয়েন্সি টেবল থেকে আমরা এই প্রথম দুইটা চার্ট বেসিক্যালি তৈরি করি। তো আমরা এখন যদি এক্সাম্পল যাই, তো যেহেতু আমাদের এইটা একটা ফ্রিকোয়েন্সি টেবল, হ্যাঁ, লোকেশন ইজ আ কোয়ালিটেটিভ ভেরিয়েবল, সেটার উপর বেস করে আমরা বার চার্ট ড্র করতে পারি। So definition of simple bar chart is that bar chart is a graph that shows qualitative classes, so that must be qualitative on the horizontal axis and the class frequencies on the vertical axis, and the frequencies are proportional to the heights of the bars.
সো কোয়ালিটিভ ক্লাসেস আমাদের লাগবে অবশ্যই, এবং এখানে সেগুলো থাকবে হরিজন্টাল অ্যাক্সিস মিনস এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ বরাবর, অ্যান্ড ফ্রিকোয়েন্সি থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। তো আমরা যদি এটা ড্র করি, একবার ছোট করে দিই। সো আমরা যদি এখানে আঁকি এটা, তো দিস ইজ এক্স অ্যাক্সিস or horizontal axis, and this is the perpendicular is called y axis or vertical axis. So this point is called origin or center. Okay, or 0, 0 point. Then on the vertical axis, sorry, horizontal axis, we need the variable name. The first variable name is the location. So the location is the variable. And y-axis, the variable name is number of cars. So we have to write here number of cars. Okay, so no dot money means number of cars. Sorry, number. তো এদিকে আছে আমাদের লোকেশন গুলো লিখতে হবে, কোন কোন লোকেশন আছে এখানে: গুলশান, বনানী, ধানমন্ডি, ফার্মগেট। সো চাইল্ড লোকেশন আপনি চাইলে যে কোনোটাকে সামনে বা পিছনে দিতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা। তো আমরা যেহেতু যেভাবে আছে সেভাবে লিখতেছি। সো ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান ইজ, হ্যাঁ, গুলশান, তো আমি সংক্ষেপে জি লিখতেছি ফর গুলশান। Then similarly for Bonani, this is B for Bonani. Then third one D for Dhanmondi, and last one F for Farmgate. Okay, so this is excelling for the horizontal axis. Then similarly we have to for y axis. So এখানে কিন্তু সর্বোচ্চ হচ্ছে 52, সো আমাদের মিনিমাম 52 পর্যন্ত যেতে হবে। Okay, মানে একটু আঁকা বাঁকা বেশি। সো 52 পর্যন্ত যেতে গেলে আমাদের কিন্তু ডিরেক্ট আমরা 40, তারপরে 51, 42 এভাবে লিখবো না। আমাদের এটা কিন্তু সবসময় সেম ইউনিট থাকতে হবে, ডিফারেন্সটা ইকুয়াল থাকতে হবে, তা না হলে গ্রাফ কিন্তু সঠিক হবে না। সো হয় আমরা 5 5 করে নিতে পারি, 2 করে নিতে পারি, 1 করে নিতে পারি, 10 করে নিতে পারি, 20 করে নিতে পারি, আর ঠিক আছে, ইটস আপ টু ইউ। বাট আপনার মনে রাখবেন বেসিক্যালি দুই দিকেই যেন মিনিমাম 5টা ঘর বা 6টা ঘর থাকে, হ্যাঁ। যেহেতু এখানে আমাদের 4টাই ক্যাটাগরি, সো আমরা এখানে 4টাই রাখছি, আমি আর থাকলাম আরো দিলাম, বা আমাদের টার্গেট থাকবে যেন দুই দিকেই মিনিমাম মানে 5টার মতো ঘর থাকে। তাহলে আমাদের গ্রাফটা দেখতে সুন্দর হবে, এবং ট্রাই করবেন যেন গ্রাফ খাতার মোটামুটি অর্ধেক পেজ হয়। এত বড় করব না যেন পুরা পেজ শেষ করে ফেলে, আবার এত ছোট করব না যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, হ্যাঁ। সো মাঝামাঝি আপনার করবেন যাতে খাতার অর্ধেক পেজ বা এক পেজে সর্বোচ্চ 2টা গ্রাফ করতে পারবেন, এভাবে সুন্দর করে রাখবেন। হ্যাঁ, আপনারা হাত দিয়ে আঁকতে পারেন, কোনো সমস্যা নাই, পেন্সিল পেন্সিল দিয়ে বা কলম দিয়ে, যেটা দিয়ে আঁকেন। সো নাম্বার অফ কার্স, আমাদের এখানে হাইয়েস্ট হচ্ছে 52, সো আমাদের 52 পর্যন্ত যেতে হবে। তো আমরা এটা ডিফারেন্স নিচ্ছি 10 10 করে, ফর এক্সাম্পল 10, 20, 30, 40, 50, আমরা 60 পর্যন্ত নিব। সো 10, 20, 30, 40, 50 and 60. So this is done, scaling is done. So for the categorical variable location, there are 4 categories: Gulshan, Bonani, Farmgate and Dhanmondi. And for the number of cars on the y-axis or vertical axis, so this is the scaling. So এই scaling কিন্তু সমান হতে হবে 10, 20 or whatever you want to take. Second, first one is that 52. So আমাদের প্রথমটা হলো for Gulshan 52. সো আমরা প্রথমে 52 বরাবর গুলশান থেকে উপরের দিকে যাব, আস্তে আস্তে গিয়ে 52 বরাবর প্রথমে একটা পয়েন্ট দাগ দিয়ে দিব, হ্যাঁ। তো 52 হবে 50 একটু উপরে, সেখানে আমরা একটা ফোঁটা দিয়ে দিব।
দেন সিন্স দিস ইজ এ বার, সো বার মানে হলো আয়তক্ষেত্র। হ্যাঁ, তো আমরা আয়তক্ষেত্র জানি যে বিপরীত বাহুদা সমান সমান্তরাল প্লাস এভরি অ্যাঙ্গেল ইজ আ 90 ডিগ্রি, রাইট? সো আমরা 90 ডিগ্রির জন্য কি বলে হাত দিয়ে অ্যাড করতে পারি। সো আর আয়তক্ষেত্রের জন্য আমরা স্কেল দিয়ে অ্যাড করতে পারি। সো এখানে যেহেতু আমাদের মার্কার দিয়ে এটার কি বলে মাউস দিয়ে আঁকা হচ্ছে, অত সুন্দর না হতে পারে। So this is the আয়তক্ষেত্র and this is called bar chart. So for first bar for the location variable. এটা হলো প্রথম বার। Then similarly বনানী frequency is 40. So আমরা আবার বি থেকে উপরের দিকে যাব এবং 40 বরাবর প্রথমে কি একটা দাগ দিয়ে নিব। ওকে, দেন আবার আমরা সিমিলারলি আরেকটা বার ড্র করব। দেন থার্ড ওয়ান ইজ ধানমন্ডি 45। সো আমরা আবার 45 বরাবর যাব, 50-40-এর মাঝামাঝি হবে। সো আমরা একটা দাগ দিয়ে নিব। আবার আমরা এটার উপরে তুলবো। Then last one is farmgate 43. So 43 হবে 40 এবং 45-এর মাঝামাঝি। So আমরা এখানে দিয়ে গেলাম একটা ফোড়া। So then আমরা এটা মোটামুটি ঠিক আছে। তো নেম অফ দ্য গ্রাফ ইজ this is called cursor. So we have drawn the bar chart. Do you understand? জি স্যার। Very simple, right? খুবই সহজ। সো এখানে দুইটা বিষয় মাথা রাখতে হবে। নাম্বার ওয়ান, এই যে বার গুলো আমরা ড্র করলাম, এগুলোর মাঝখানে যে গ্যাপ বা স্পেস, ওকে, সো এই স্পেসটা যেন সবগুলা বারের মধ্যে যেন মোটামুটি সেম থাকে, যেহেতু আমরা হাতে আঁকবো বা স্কেল দেখলে ভালো। তো এই গ্যাপটা যেন সেম থাকে। ওকে, ফার্স্ট ওয়ান। আর সেকেন্ড যেটা হচ্ছে এই যে আমাদের ওয়েট হলো এভরি বার, প্রতিটা বারের মধ্যে যে আবার ওয়েট, সেটাও যেন আবার সেম থাকে। হ্যাঁ, তো যতটুকু মোটা সবগুলা যেন সেম ধরনের মোটা হয়, একটা মোটা একটা সেকেন্ড এরকম যেন না হয়। ঠিক আছে, বুঝা গেল? এই দুইটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, দুইটার মধ্যে গ্যাপ সেম থাকবে সবগুলোর মধ্যে, এবং যেগুলা যত মোটা হবে সেম ধরনের মোটা, বা আপনারা প্রশস্ত বলেন ওয়েট বলেন, সবগুলো যেন সেম থাকে, এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। বাট আপনি চাইলে বনানীকে আগে দিতে পারেন, গুলশানকে পরে দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই ফর ফ্রিকোয়েন্সি টেবল অর ফ্রিকোয়েন্সি অর বার্ড চার্টের জন্য। সো দিস ইজ দ্য বার্ড চার্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন আছে বার্ড চার্ট সম্পর্কে? না স্যার। তাহলে এটা আমরা এখন মুছে দিচ্ছি। সো সেকেন্ড যাচ্ছে আমরা পাই চার্ট। So pie chart বলতেছে pie chart is a chart that shows the proportion or percentage that each class reported or presence of the total number of frequencies. So basically birds আমরা যদি pie chart যখন আর্ট করতে যাবো তখন কিন্তু এই কলামটা থাকবে না। ওকে, সো ফর এক্সাম্পল এরকম ডাটা দেওয়া থাকবে, বা এটা থেকে আমরা ড্র করতে পারতাম। সো ফর এক্সাম্পল আমরা এখান থেকে করতেছি, ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে বলা আছে সেলস দেওয়া আছে, কি 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 কাজে সেলস হয়, প্রাইস, এডুকেশন, বোনাস, এক্সপেন্স, এরকম কাজে সেলস হয়ে থাকে। দেন তার অ্যামাউন্ট দেওয়া আছে। সো দিস ইজ অ্যামাউন্ট কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি কত কত হয় সেটা দেওয়া আছে। সেখান থেকে এখন আমাদের পাই চার্ট ড্র করতে হবে। সো পাই মিনস সার্কেল,
আর বাংলা হলো বৃত্ত। তো আমাদের বৃত্ত ড্র করতে হবে। তো বৃত্ত ড্র করতে গেলে হাতে তো বৃত্ত আঁকা চ্যালেঞ্জিং, স্পেশালি তার কি বলে কোণ বা এটা। দ্যাটস ওয়াই আমাদের নতুন একটা কলাম করতে হবে, যেটার নাম হচ্ছে অ্যাঙ্গেল। ওকে, তো সেই অ্যালনটা আমি এখানে করে রাখছি। সেটা আমরা কিভাবে পাবো সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের টোটাল আগে দেখতে হবে কত, সেটা সবগুলা বের করতে হবে। তো এই টোটালটা আমাদের লাগবে। এখন আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ থাকে, তাই না? জানি একটা বৃত্তের টোটাল চতুর্দিকে ঘুরে 360। সো আমাদের টোটাল জন্য 360 হয়, এটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা প্রতিটা পোর্শন বা এখানে যদি আমরা বলি প্রাইজ, এডুকেশন, বোনাস এন্ড এক্সপেন্সেস, এই 4টে ক্যাটাগরির জন্য প্রতিটার জন্য অ্যাঙ্গেল কিভাবে বের করবো। অ্যাঙ্গেল মানে হলো কিন্তু কোণ। তো কি করবো আমরা, এই যে প্রথম যে অ্যামাউন্ট সেটাকে যদি টোটাল অ্যামাউন্ট দিয়ে ভাগ করি, তো ফার্স্ট অ্যামাউন্ট হলো 1460 ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট 424366.6। দেন যদি আমরা অ্যাঙ্গেল হলো টোটাল 360 ডিগ্রি, সেটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 216 ডিগ্রি পাবো। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? जी सर। আমাদের প্রথম যে পোর্শন প্রাইজের পোর্শনটাকে টোটাল পোর্শন বা টোটাল অংশ দিয়ে ভাগ করে, দেন অ্যাঙ্গেল হয় 360 ডিগ্রি, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা প্রথম ক্যাটাগরি প্রাইজের জন্য তার অ্যাঙ্গেল পাবো 216 ডিগ্রি। সিমিলারলি ফর এডুকেশন, সো এডুকেশনের অ্যামাউন্ট হলো 3702.3, দেন ডিভাইডেড বাই 2436.6, দেন মাল্টিপ্লাই বাই 360. So after that we will get 104 degrees. Then similarly for bonus, 150 divided by total amount into 360, this is approximately 22 degrees. Then similarly for expenses, and this is 124.3 divided by total multiply by 360, and this is equal to 18 degrees. So we got the four portion and their required angles. Okay, এখন যেটা হবে, আমাদের বাসা যদি কাটা কম্পাস থাকে আর যদি হাত নাও থাকে, আর কি করা, হাত দিয়ে আমরা ড্র করতে পারবো। সো প্রথম আমরা একটা হাত দিয়ে বৃত্ত বা সার্কেল ড্র করে নিব। দেন আফটার এই পয়েন্ট থেকে আমরা যে কোনো এক সাইড আগে যোগ করে দিব আমাদের বৃত্তের কি বলে ব্যাসের মধ্যে। যে কোনো সাইডে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এখন যেটা হচ্ছে যে আমাদের চাঁদাটা দেখতে তো এরকম, চাঁদা ছাড়া তো চ্যালেঞ্জিং হবে আঁকা। সো চাঁদা দেখতে এরকম, জানি ছোটবেলায় চাঁদা এঁকেছি আমরা। তো এখানে তাহলে 0 ডিগ্রি, দেখবেন এখানে 0 ডিগ্রি আর এইদিকে হলো 180 ডিগ্রি। ঠিক আছে, এরকম আমাদের চাঁদ। তো আমরা যে কোনো পোর্শন দিয়েই শুরু করতে পারি। হ্যাঁ, এডুকেশন, বোনাস, এক্সপেন্সেস, যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে। তবে আমি কি বলে অ্যাডভাইস করবো যে আপনারা ছোটটা দিয়ে শুরু করবেন, তাহলে গুনতে সুবিধা হবে। সো আমাদের সবচেয়ে ছোট হলো এক্সপেন্স এবং তার ডিগ্রি হচ্ছে 18। তো আমরা জানি আমাদের সাদার ঘড়ি কিন্তু এভাবে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 করে ভাবে 90 ডিগ্রি পর্যন্ত দাগ দেওয়া আছে। এভাবে বিভিন্ন দাগ কিন্তু আছে। তো এটা আমরা যেটা করবো, চাঁদার যে 0 পয়েন্ট, এটাই 0 পয়েন্ট, এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। আর এই জিরো বাইরে যে 0 পয়েন্ট, সেটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, দেন আমরা এখন কাউন্ট করব, 1 2 3 4 5 6 এভাবে 10 15 16 17 18। ওকে, তো ধরলাম আমাদের 18 হলো এই জায়গায়। ঠিক আছে, আমরা স্কেল দিয়ে একটা ফোঁটা দিয়ে দেন এটা যোগ করে দিব। সেটা আমরা পেয়ে গেলাম ফর এক্সপেন্স। So this portion is called expense, first portion of the pie chart. Then similarly আমরা চলে যাব, দেন আবার এখন এই চাঁদার এই সেন্টার চলে আসবে এই জায়গায়, আর বাইরের পোর্শন চলে আসবে এই জায়গায়। আবার আমরা 5 7 10 15 20 এভাবে যোগ করব বা কাউন্ট করব। দেন আফটার 22 ডিগ্রি, সো 22 ডিগ্রি ফর এক্সাম্পল ধরলাম এই জায়গায়।
এটা আমরা আবার যোগ করে দিব। সেটার মান কি? এটা হলো বোনাস। সংক্ষেপে আমরা বি লিখলাম। দেন সিমিলারলি আবার সাদার সেন্টার আসবে আবার সেন্টারে, এবং বাইরের পোর্শন চলে আসবে এই জায়গায়। এখন আমাদের হতে 104 ডিগ্রি। আমরা এভাবে 10, 15, 20, 30, 40, 50, 80, 90, 100, দেন 104। তো ধরে নিলাম আমাদের 104 হলো এই জায়গায়। এটা আমরা যোগ করে দিব। তাহলে এটা হলো কার? এডুকেশন। বাকি যেটা থাকলো সেটা হলো 216 ডিগ্রি, and this is equal to price. ওকে, চাইলে আপনারা একটু ডিফারেন্সিয়েট করতে চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারেন বা কালার কিছু ইউজ করতে পারেন, এগুলো দেখাই যায় না। ঠিক আছে, এটা এক কালার হয়ে গেল। এইভাবে আপনার কালার করতে চাইতে পারেন, কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নাই। সো দিস গ্রাফ ইজ কল্ড, হ্যাঁ, পাই চার্ট। সো বুঝা গেল কিভাবে আমরা পাই চার্ট ড্র করলাম। জি স্যার। স্যার এর যে প্রাইসটা এটা কি আর রাখবো না আমরা? বলেন, বোঝা যায় নাই। প্রাইসের যে প্রাইস আছে না 216, ওটা কি শেষে নেওয়া দরকার দরকার আছে নাকি না? শুধু আমি তো কিছু বুঝতে শুনতে পারি নাই। পাচ্ছি না। আপনার শুনতে পাচ্ছেন? বলতেছি স্যার 216 যেটা ছিল প্রাইজের। হ্যালো? জি স্যার। বললাম যে নয়ন চৌধুরী কি বলছে শুনতে পেয়েছেন আপনারা? আমি তো শুনতে পাই নাই। স্যার কথা কি শোনা যায় না আমার? না, আমি তো কিছু শুনি নাই, এখন বলেন। বলতেছি স্যার 216 যেটা ছিল প্রাইজের, হুম হুম। ওইটা কি আঁকবো নাকি আঁকার দরকার নাই? না, আমাদের তো পাইসারে। 360 ডিগ্রির মধ্যে তো আমরা বাকি যেটা আছে সেটাই তো 260 ডিগ্রি, দুশো আচ্ছা ষোলো আচ্ছা। ডিগ্রি বাকিগুলো তো আমরা আঁকছি। বাকি যেটা থাকবে সেটাই তো 216 ডিগ্রি, আর কি আঁকবেন? আচ্ছা স্যার সবগুলা দেওয়ার পর যেটা থাকবে সেটাই তো বাকি থাকবে 216 ডিগ্রি। ঠিক আছে, এটা পুরোটা হলো 216 ডিগ্রি। এখান থেকে এটা পুরোটাই হলো 216 ডিগ্রি। সো এখানে তো রাখার কিছু নেই, আঁকা অটো হয়ে আছে। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা বার চার্ট এবং পাই চার্ট শিখলাম। এখন যদি আমরা বলি বার চার্ট এবং পাই চার্টের মধ্যে পার্থক্য কোথায়, ডিফারেন্স কোথায়? ঠিক আছে, ডিফারেন্স বিটুইন বার চার্ট এন্ড পাই চার্ট, সাপোজ বেসিক ডিফারেন্স বার এন্ড পাই। হ্যাঁ, পার্থক্য কোথায়? বার চার্ট নিড বার, রাইট? ফর পাই চার্ট উই নিড সার্কেল অর পাই। এন্ড বার চার্টে আমাদের কিন্তু পার্সেন্টেজ বা প্রপোর্শন দরকার নাই, কিন্তু পাই চার্টে আমাদের অবশ্যই পার্সেন্ট বা প্রপোর্শন বা অ্যাঙ্গেল দরকার আছে। ঠিক আছে, এবং বার চার্টে আমাদের টোটালও দরকার নাই, টোটাল কোনো সমস্যা নাই, কম হোক বেশি হোক কোনো সমস্যা নাই। কিন্তু পাই চার্টে অবশ্যই টোটাল লাগবে, আদারওয়াইজ পার্সেন্টেজ বা অ্যাঙ্গেল আমাদের বের করা যাবে না। সো দিস আর দ্য বেসিক থ্রি, ফর এক্সাম্পল ডিফারেন্স বিটুইন বার চার্ট এবং পাই চার্ট। সো পরীক্ষা কিন্তু আসতে পারে, write down the basic difference of bar chart and pie chart. So then you have to write these three differences. Okay, very simple. Clear? জি স্যার। So then we go for the next one. So next হচ্ছে আমাদের আমরা বাই বার চার্ট বাজেট রকম। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ড্র করব বা তৈরি করব, কিভাবে ডাটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হয়।
সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনও জাস্ট লাইক ফ্রিকোয়েন্সি টেবলের মতোই ডেফিনেশন। সো এখানে শুধু কোয়ালিটেটিভ দেওয়া আছে, কিন্তু এখানে বলছে যে কোনো ধরনের ডাটার জন্য এটা করা যাবে। সো গ্রুপিং অফ ডাটা ইন্টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাসেস শোয়িং দ্য নাম্বার অফ অবজারভেশন ইন ইচ ক্লাসেস। সো এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাস তৈরি করা হবে, যেখানে প্রতি ক্লাসের মধ্যে তার ফ্রিকোয়েন্সি থাকবে। আর সবকিছু কিন্তু আমাদের বইয়ের ভিতরেই আছে, সো আমরা বই থেকেই, হ্যাঁ, বার্ড চার্ট আমরা ড্র করে ফেললাম, পাই চার্টও ড্র করে ফেললাম, এখান থেকে এক্সাম্পল গুলো নেওয়া হয়েছে। দেন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি না, সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেটা আমরা করতেছি। তো এখন হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে গেলে আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে। সেই ফলো গুলো আপনাদের মনে রাখতে হবে। কারণ আমরা কিছু আগে এক্সাম্পলটা দেখাইছিলাম, মনে আছে? সো এখানে আমাদের, এখানে যদি আমরা যাই, আমাদের প্রথম এই দুটা না হলেও চলবে। সেই টেবিলটাকে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল বলে থাকি। তো আমাদের কলাম তৈরি করতে হবে, কলাম গুলার নাম আছে সেটা আমরা শিখতেছি, দেন আমরা একটা করে করে দেখাবো। সো ফর এক্সাম্পল এটাকে আমরা বলি ফার্স্ট যে কলামটা, এটা এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, কিন্তু আমাদের নর্মাল নাম হলো এটার ক্লাস ইন্টারভাল, ঠিক আছে? এটার নাম হলো ক্লাস ইন্টারভাল। মানে এইদিকে দেখেন আমাদের অনেকগুলো রো আছে। সো একটা রোকে বলবো আমার একটা ক্লাস, ঠিক আছে? সো এটাকে আমরা হয়তো বা কে দিয়ে লিখবো। সো এখানে আমাদের 1 2 3 4 5 6 7টা ক্লাস আছে। সো নাম্বার অফ ক্লাস হলো কে, সেখানে 7টা দেয়া আছে। আর ক্লাস ইন্টারভাল এই যে আমাদের দেখেন এখানে 15 থেকে 18, 21 থেকে 18, এগুলো হলো ক্লাস ইন্টারভাল। দেন হচ্ছে এই যে আমাদের শুরু হয়েছে কত, 15 থেকে। সো এই প্রথম যে ভ্যালুটা এটাকে বলা হবে লোয়ার লিমিট। যদি এটা প্রথম ক্লাসের, এই জন্য লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস। সিমিলারলি যেটা বড় সেটাকে আমরা বলবো আপার লিমিট। আর এই যে মাঝখানে যে ডিফারেন্স 18 থেকে 15, এটাকে আমরা ক্লাস ইন্টারভালও বলি, ক্লাস ওয়েট তো বলি, হ্যাঁ। তো আমরা তো ক্লাস ইন্টারভালে লিখি। সো ক্লাস ইন্টারভাল এটাকে আমরা সংক্ষেপে লিখবো স্মল আই। তো এখানে আই সমান সমান কত, 3। কিভাবে পেলাম আমরা? 18 বিয়োগ 15। সো প্রতিটা ক্লাসের ডিফারেন্স এখানে সেম। এন্ড দেন ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা তো এখানে দেখা যাচ্ছে অটো দেওয়া আছে, এই জন্য আমরা কিছু বলতেছি না, কিন্তু এগুলাও আমাদের কাউন্ট করতে হবে। আমরা টালি মার্কস নামে একটা কলাম বানাবো, ঠিক আছে? এখানে আমরা একটা কলাম দিব টালি, দেন টালি দেওয়ার পরে এখানে আমরা টালি মার্কস দিব, ঠিক আছে? স্ট্রেট লাইন স্কল টালি, এগুলো আমরা দেখাবো কিভাবে করতে হয়। তো এখানে যেটা আমরা বলবো প্রথমে হচ্ছে, দেখেন আমাদের নাম্বার অফ ক্লাস আমরা এখানে 7টা ইচ্ছে মতো নেওয়া হয়েছে বা দেওয়া আছে, কিন্তু এটা কতগুলো হবে সেটা আমাদের প্রথমে বের করতে হবে। 1 নাম্বার স্টেপ, আমরা 5টা স্টেপ ফলো করব, ঠিক আছে? 1 নাম্বার স্টেপে আমাদের এই কতগুলো ক্লাস হবে সেটা বের করতে হবে। দেন নাম্বার 2 হচ্ছে আমাদের যে ক্লাস ইন্টারভালটা কত হবে, এখানে আমরা 3 ডিফারেন্স দেখতে পাচ্ছি, রাইট? সেটা কত হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সবসময় যে 3 হবে এমন কোনো কথা নাই, সেটা 10 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, হোয়াটএভার। দেন হচ্ছে যে লোয়ার লিমিট, হ্যাঁ, এবং আপার লিমিট। আমরা এখানে কিন্তু শুরু করছি 15 থেকে 18, এখানে দেওয়া আছে 15 থেকে 18। সো এটা কোথা থেকে শুরু হবে? ডাটা যদি ডাটার উপর ডিপেন্ড করে, কখনো 50 থেকেও শুরু হতে পারে, কখনো 1000 থেকে শুরু হতে পারে, কখনো 0 থেকে শুরু হতে পারে। সো এটা আমাদের প্রথম ক্লাস বা এভরি ক্লাসের লোয়ার লিমিট গুলা সেট করতে হবে, আপার লিমিট গুলা সেট করতে হবে। দেন 4 নাম্বার স্টেপে আমাদের টালি ম্যাক্স করতে হবে। ওকে, তো প্রতি ক্লাসে কতগুলা করে অবজারভেশন বা ফ্রিকোয়েন্সি আসছে সেটা লিখতে হবে। দেন টালি কাউন্ট করে করে নাম্বার 5 স্টেপে গিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কলামটা ড্র করবো, যেটাতে আমরা টালি গুনে গুনে ফ্রিকোয়েন্সি লিখবো। সো দিস আর দ্য 5 স্টেপস। প্রথমে হচ্ছে কতগুলা ক্লাস হবে, ইন্টারভাল কত হবে, দেন প্রতিটা ক্লাসের লিমিট সেট করা,
দেন টালি ম্যাক্স করা, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট। তো এই স্টেপগুলো ফলো করে আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব। ঠিক আছে, কথা বোঝা গেছে? আমরা আবার দেখাবো। তো এখানে আমি স্টেপগুলো এখানে লিখে দিয়েছি। সো আমাদের স্টেপস ফর কনস্ট্রাক্টিং আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সো আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে 5টা স্টেপ ফলো করবো, সেটাই আমরা এখানে বলে দিয়েছি। সো প্রথম স্টেপ হচ্ছে এখানে নাম্বার অফ ক্লাস। ওকে, সো নাম্বার অফ ক্লাস কত হবে তার ফর্মুলা এটা আপনাদের মনে রাখতে হবে, 1 প্লাস 3.322 log n, দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং নাম্বার অফ ক্লাস। ওকে, এখানে মানে এক্সাম্পলে করা হয়েছে এই জন্য, যাই হোক এটা মনে রাখতে হবে। The number of class এর formula this, number of class k equal to 1 plus 3.322 log n. So this is the formula. So n হচ্ছে number of observations. আমরা একটু পরে একটা অঙ্ক করে দেখব আসলে কি বোঝা যায়। ঠিক আছে, so n হচ্ছে আমাদের এখানে নাম্বার অফ অবজারভেশনস, সেটা আমরা n এর মান বসিয়ে দেন অঙ্ক করব। দেন নাম্বার 2 স্টেপ, ডিটারমাইন দ্য ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল কত হবে সেটা আমাদের ফর্মুলার মধ্যে বের করতে হবে। সো ক্লাস ইন্টারভাল I, this is equal to or more than h minus l by k. So h means highest value of the data set and l means lowest value of the data set. Then আমরা যেটা বললাম সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট, আমাদের প্রতিটা ক্লাসের লোয়ার লিমিট এবং আপার লিমিট সেট করতে হবে। দেন স্টেপ নাম্বার 4 টালি ম্যাক্স করতে হবে। দেন স্টেপ নাম্বার 5 কাউন্ট দ্য নাম্বার অফ আইটেমস অর ফ্রিকোয়েন্সি আমাদের কাউন্ট করতে হবে। সো এই 5টা স্টেপ ফলো করে আমরা এই টেবিলটা তৈরি করব। হ্যাঁ, এখনই তৈরি করব আমরা। আমরা প্রথম যে এক্সাম্পল এটাতে তৈরি করতেছি। সো এখানে আমাদের ডাটা দেওয়া আছে, দ্য কুইক সেন্স অয়েল কোম্পানি হ্যাজ আ নাম্বার অফ আউটলেটস ইন আ মেট্রোপলিটন সেটেল এরিয়া। The daily number of oil changes at the Oak Street outlet in the last 20 days are. So এখানে বলতেছে যে অয়েল কোম্পানি মানে ধরেন আমাদের ফিলিং স্টেশনের মতো তাদের কোম্পানি আছে বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে একটা হলো ওক স্ট্রিট, মনে করেন সাভার। এই আউটলেটে লাস্ট 20 দিনে কিরকম, হ্যাঁ, অয়েল চেঞ্জ মানে হলো তেল বিক্রি হয়েছে ফর এক্সাম্পল। তো একদিন 65 বার, একদিন 98 বার, এভাবে বিভিন্ন বার মানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, 65, 98। So from this data set we have to construct a frequency distribution by following the 5 steps. So আমরা যদি এখন যাই, আমরা একটা সাদা পেজ নিতে পারি। So আমাদের ডাটাটা আমরা নিয়ে যাই। So এটা হলো আমাদের given data set, given data equal to this। সেখানে আমাদের দেখতে হবে যে আমাদের n কত। তো হিয়ার n equal to হলো total given observations. So how many observations are given? So you have to count. So first one is 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 and 20. So that means n equal to 20. So বুঝতে পেরেছেন আমরা n এর মান কিভাবে পাবো? স্যার, So আমাদের কতগুলো ডাটা দেওয়া আছে সেটা কাউন্ট করতে হবে। So this is called n. So here n equal to 20. দেন আমাদের স্টেপ নাম্বার ফার্স্ট স্টেপ কি, আমাদের কতগুলো ক্লাস হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। So আমরা এখানে নিয়ে যাচ্ছি ফর্মুলা, এখান থেকে কপি করে নিয়ে যাই। ঠিক আছে, আমরা এ বি কিছু লিখবো না, আমরা মনে মনে চিন্তা করে দিস পার্ট নাম্বার 1। সো হ্যাঁ, নাম্বার অফ ক্লাস ফার্স্ট স্টেপ k equal to the formula is 1 plus 3.322 log n. So this is the formula.
ফর্মুলা যদি আমরা এখন n এর মান বসাই, ওকে, সো ফর্মুলা যদি n এর মান বসাই, দিস ইজ 220 এন্ড যোগ বিয়োগ করলে আমাদের মান চলে আসে 5.322। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ নাম্বার অফ ক্লাস। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে নাম্বার অফ ক্লাস কখনোই ফ্র্যাকশন হবে না। আমরা যদি বলি একটা ক্লাস, দুইটা ক্লাস, পাঁচটা ক্লাস, সাতটা ক্লাস, 10টা ক্লাস, 20টা ক্লাস বা 30টা ক্লাস, কিন্তু কখনোই আমরা 20.5টা ক্লাস বলবো না। বা বলবো কি, আমরা কখনো বলি 20.5টা ক্লাস, হ্যাঁ 45.5টা ক্লাস সম্ভব বলা? না, না কিছু স্যার। বলেন? হ্যাঁ, তো আমাদের ক্লাস সবসময় পূর্ণ সংখ্যায় হবে। সো এটাকে যখন আমাদের যখন ফ্র্যাকশন চলে আসবে, তখন এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট সাইন দিতে হবে। সো অ্যাপ্রক্সিমেট সাইন হচ্ছে এরকম একটু ঢেউ খেলানো সমান চিহ্ন, এন্ড দিস ইজ ইকুয়াল টু 6। আমরা পরের পূর্ণ সংখ্যাটা নিব 5.3, দ্যাটস why you have to take the next integer number, this is 6। তবে কেউ যদি 5 নেয় তবু আমরা ভুল ধরবো না। ওকে, বাট অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স ইউ হ্যাভ টু টেক a little more big, not a small one। ঠিক আছে, আপনারা একটু বড় নেবেন কিন্তু ছোট নেবেন না। ওকে, সো আমরা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট ক্লাস, দিস ইজ নাম্বার অফ সিটস। তো আমরা ক্লাস পেলাম কতগুলো? আমাদের 6টা ক্লাস আসবে, ঠিক আছে। দেন আমরা যাচ্ছি পরের স্টেপ। পরের স্টেপ হচ্ছে কি, ডিটারমাইন দ্য ক্লাস ইন্টারভাল। আমরা এই ফর্মুলা নিয়ে যাচ্ছি এই জায়গায় কপি করে। তো এখানে হচ্ছে আমাদের এইজ এবং এলটা বের করতে হবে। তো এখানে আমরা এইজ এবং এল বের করতে পারি। এইজ ইকুয়াল টু কত হবে দেখেন তো, এল ইকুয়াল টু কত হবে দেখেন। 98, 98 AC equal to স্যার এইজ ইকুয়াল টু 98, সো আমরা 98 লিখবো। দেন এল ইকুয়াল টু 62, 51 দেওয়া সব। 51। সো দিস আর দ্য গিভেন ইনফরমেশন হিয়ার। সো এখন আমরা এগুলো কি করবো, আমরা এখানে বসাই দিব। সেটা আমাদের না লিখলেও হবে, ডিটারমাইন দ্য ক্লাস, এটা আমরা ডিরেক্ট ক্লাস ইন্টারভাল লিখে ফেলবো। সো ক্লাস ইন্টারভাল ইকুয়াল টু দিস, সো I more than equal to h minus l by k। সো k এর মান কিন্তু একটা আমরা পেয়ে গেছি 6। এখন আমাদের h এবং l এর মান বসাতে হবে। তো সেটা আমরা পরের লাইনে লিখতেছি, I more than equal to h equal to 98 minus l equal to 51, then divided by number of class 6। So I more than equal to 98 minus 51 divided by 6। So this is 7.833। তো এখানে ক্লাস ইন্টারভাল যেহেতু ফ্র্যাকশন আসছে, আমরা চাইলে ফ্র্যাকশন নিতে পারি। ইন্টারভাল ফ্র্যাকশন হইতে পারে, কোনো প্রবলেম নাই, সবসময় ইন্টিজার হবে এমন কোনো কথা নাই। বাট ফর কাউন্টিং ইজিনেস, আমরা গণনার সুবিধার্থে আমরা সেটাকে পূর্ণ সংখ্যা নিতে পারি। যদি এখানে বলছে যে আই হয় সমান হবে বা বড় হবে, কিন্তু কখনোই ছোট হতে পারবে না। ছোট হলে কিন্তু আবার 6 ক্লাসের মধ্যে হবে না তখন। ঠিক আছে, তা আমরা আবার বেশি বড় নিব না, খুব কাছাকাছি নিব। চাইলে আমরা 7.85 নিতে পারি। হ্যাঁ, বাট আমরা সাপোজ এটাকে আমরা 8 নিচ্ছি। সো ফর এক্সাম্পল I অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 8, অর্থাৎ আমরা বেশি নেব না। কেউ আবার 10 নিলে কিন্তু 6 ক্লাসের মধ্যে হবে না, 5 ক্লাসে হয়ে যেতে পারে। সো বেশি বড় নেওয়া যাবে না, কাছাকাছি নিতে হবে। এই হলো আমাদের I এর মান। সো বোঝা গেল আমরা কিভাবে ক্লাস ইন্টারভাল ডিটারমিন করলাম। জি স্যার। ওকে, সো আমরা পেলাম নাম্বার অফ ক্লাস, আমাদের ক্লাস হবে 6টা, আর ক্লাস ইন্টারভাল মাঝখানে যে ডিফারেন্স সেটা হবে 8।
ওকে, সো দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট, অর্থাৎ আমাদের 3 নম্বর স্টেপ যদি আমরা দেখি, আমাদের হলো 3 নম্বর স্টেপ হলো সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট। ওকে, সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট অর্থাৎ প্রতিটা ক্লাসের লিমিট কত হবে। আমাদের যদি 6টা ক্লাস, তো 6টা ক্লাসের লিমিট আমাদের সেট করতে হবে। হ্যাঁ, তখন আমাদের টেবিলে চলে যেতে হবে। সো প্রথম ঘরটার নাম হলো ক্লাস ইন্টারভাল, সংক্ষেপে আমি লিখতেছি সিআই, ঠিক আছে, যেহেতু আমাদের জায়গা ছোট বা মার্কার বড়। সো ক্লাস ইন্টারভাল, তাহলে আমরা কত থেকে শুরু করব? 0 থেকে শুরু করব, 50 থেকে শুরু করব, নাকি 60 থেকে শুরু করব, নাকি 100 থেকে শুরু করব? কেউ কিছু 50 বলে না। থেকে স্যার। হ্যাঁ, যখন কিছু বলা থাকবে না, তখন আপনি চাইলে এই যে লোয়েস্ট ভ্যালু, একটু আগে আমরা দেখলাম না, লোয়েস্ট ভ্যালু কত আমাদের এখানে 51। যদি কিছু বলা না থাকে তাহলে আপনি 51 থেকে শুরু করতে পারেন, লোয়েস্ট ভ্যালু থেকে শুরু করতে পারেন। কিন্তু যদি আপনাকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয় যে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম 50 অ্যাজ এ লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস, তখন কিন্তু আপনাকে যেটা বলা থাকবে সেটা থেকে শুরু করতে হবে। আর যদি বলা না থাকে তাহলে কেউ 50 থেকে শুরু করতে পারে, কেউ 49 থেকে শুরু করতে পারে, কেউ 51 থেকে শুরু করতে পারে। এই জন্য আপনার ইচ্ছা। এই জন্য কিন্তু রেজাল্ট সবার সাথে সেম না হইতে পারে, কোনো প্রবলেম নাই। যদি রুল সেম থাকে তাহলে আপনি ঠিক আছেন। তো যদি কিছু বলা নাই, আমরা ধরে নিচ্ছি যে আমরা 51 থেকে শুরু করতেছি। আর এখানে দুইটা বিষয়, আবার দুই ধরনের ইন্টারভাল আছে, একটাকে বলা হয় ওপেন, হ্যাঁ, এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল, আর একটা বলা ইনক্লুডেড ক্লাস ইন্টারভাল। এখন কেউ শুরু করতে পারে 51, সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়? 59। 59। দেন আমরা 59 থেকে আবার 8 যোগ করলে হয় 67। দেন 67 থেকে 8 যোগ করলে হয় 75। এরকম হতে পারে। আবার কেউ মনে করতে হবে না, 51, দেন 58, দেন 59, 66, দেন 67, 74। সে দুই ভাবেই কিন্তু নিতে পারে। প্রথমটাকে বলা হয় এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল, এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল, পরেরটাকে বলা হয় ইনক্লুডেড ক্লাস ইন্টারভাল। সো দুইটারই সুবিধা আছে, অসুবিধা আছে। যেটা আমরা পরেরটা বললাম ইনক্লুডেড, সো ইনক্লুডেড মানে এখানে যারা আসবে সবাই এর ভিতরে ইনক্লুড হবে, অর্থাৎ 51 থেকে 58 পর্যন্ত যা আছে শুধু এর ভিতরেই পড়বে। 58 আসলে ওটা প্রথমটাতেই পড়বে, দেন 59 আসলে পরেরটাতে চলে যাবে। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে যদি সাপোজ 58.2 আসে, সাপোজ সংখ্যা থাকে, তাহলে আমরা কোথায় বসাবো? 58-এর মধ্যে বসাতে পারতেছি না, 59-এর মধ্যে বসাতে পারতেছি না। সো এটা হলো তার প্রবলেম। সবাইকে ইনক্লুড করে, কিন্তু যখন দশমিক আসে তখন কিন্তু এই ক্লাস ইন্টারভালটা ঠিক মতো কাজ করে না। আর এখানে এক্সক্লুডের মধ্যে সমস্যা কি, যে এখন 59 আছে দুই জায়গায়, উপরেও আছে নিচেও আছে। যদি এখন 59 আসে তাহলে কোথায় বসাবো? সেই ক্ষেত্রে প্রবলেম। সো নর্মালি এক্সক্লুড মানে হচ্ছে যে 59টাকে সে নিচে, এক্সক্লুড মানে বের করে দেওয়া। সো 59টাকে সে নিচে পাঠাই দিবে, কিন্তু 59-এর আগ পর্যন্ত 58.99 পর্যন্ত যত ভ্যালু আসবে সব এটার মধ্যে থাকবে। দেন আবার 66 পয়েন্টস যত 99 যা আসবে না সব সেকেন্ডটাতে থাকবে। 67 আসলেই পরেরটাতে চলে যাবে। বুঝা গেল দুইটার মধ্যে সুবিধা অসুবিধা? জি স্যার। তো আমরা আমরা প্রথমটা এক্সক্লুডটা নিচ্ছি, কারণ আমাদের এখান থেকে হিস্টোগ্রাম ড্র করতে সুবিধা হয়। ইনক্লুড নিলে হিস্টোগ্রামের জন্য আমরা আর একটা কলাম ক্লাস বাউন্ডারি ড্র করা লাগে, সেটা আমরা করতেছি না। সো আমরা প্রথমটাকেই নিচ্ছি। ওকে, সো আপার লিমিট ফর দ্য ফার্স্ট ক্লাস অ্যান্ড লোয়ার লিমিট অফ দ্য সেকেন্ড ক্লাস মাস্ট বি সেম ফর এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল। সো আমরা প্রথমটা শুরু করতেছি 51, দেন ডিফারেন্স মানে ক্লাস ইন্টারভাল কত 8, 8-এর সাথে যোগ করলে হচ্ছে 59, দেন 59 সাথে 8 যোগ করলে হচ্ছে 67, দেন 67 8 যোগ করলে 75,
then 75, 8 যোগ করলে 83, then 83 plus 8, 91, then 91 plus 8, 99. So আমাদের কিন্তু ছিল কটা ক্লাস, নাম্বার অফ ক্লাস 6, তো আমরা 6টা ক্লাস কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, 6 ক্লাসের মধ্যে আমাদের লোয়ার লিমিট লোয়েস্ট ভ্যালু 51 আছে, আপার লিমিট 98 আছে। ঠিক আছে, তো আমাদের ক্লাস ইন্টারভাল এবং নাম্বার অফ ক্লাস যে আমরা পেয়েছি সেটা কিন্তু ফিল আপ হলো, সেখানে কোনো নিয়মের লঙ্ঘন বা ভায়োলেশন হয় নাই। ক্লিয়ার? তাহলে থার্ড স্টেপ আমাদের হয়ে গেল সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট। আমরা প্রতিটা ক্লাসের লিমিট দিয়ে দিলাম। বুঝা গেছে থার্ড স্টেপ? জি স্যার। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে টালি মার্কস। সো আমরা এখানে টালি মার্কস নামে একটা কলাম বানাবো। এখন আমরা টালি করব কাউন্ট করে করে। সো আমরা এগুলো একটু মুছে দেই। সো দেখেন আমাদের ফার্স্ট ভ্যালু কত, 65। তাহলে এটা আমরা কাট দিব, 65 কোনটার মধ্যে পড়বে? কোন ক্লাসের মধ্যে পড়বে? 59 ক্লাস 2। হ্যাঁ, সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা একটা ডাক দিব, দিস স্ট্রেট লাইন ইজ কল্ড টালি। সো দিস ইজ দ্য ফার্স্ট টালি ফর দ্য ফার্স্ট অবজারভেশন 65. Then similarly we go for 98. So 98 is the last class. This is the tally for the 98. Then similarly 51. So it will be in the first class. So 51, oh, sorry, 55. Then 62 in the second class. Then 79 in the fourth class. So now আসছে 55, তাহলে 55 আমরা সরি 59 কোথায় বসাবো? প্রথম ক্লাসে নাকি সেকেন্ড ক্লাসে? সেকেন্ড ক্লাসে স্যার। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, যখন আমাদের আপার লিমিটের সমান চলে আসবে ফর দিস এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল, আমরা সবসময় এক্সক্লুড মানে বের করে দেবো, নিচেরটাতে নিয়ে যাব। সো সিন্স দেয়ার 59 is upper limit for the first class and lower limit for the second class, that's why we have to send this value 59 as in the second class. So 59 is in the second class. Then 51, so 51 in the first class. Then 90, so 90 in the fifth class. Then 72 third class, 56 first class, 70 third class, then 62 second class, 66. তো যখনই আবার 5টা অবজারভেশন চলে আসবে এক টালির মধ্যে, তখন আমরা একটা বান্ডিল বানাবো। সো বান্ডিলটাকে আমরা ক্রস দিব, হয় ডান থেকে বামে বা বাম থেকে ডানে, যে এদিকে মন চায় দিতে পারেন। দ্যার ইজ নো স্পেসিফিক রুলস, ডিফারেন্ট বুকস হ্যাজ ডিফারেন্ট স্টাইল। সো ফর এক্সাম্পল আমি এইভাবে দিলাম, দিস ইজ দ্য ফিফথ অবজারভেশন ফর দ্য সেকেন্ড ক্লাস 59 to 67. সো 5টা হয়ে গেলে আমরা এভাবে একটা বন্ড তৈরি করে ফেলবো। দেন is 80, so 80 in the fourth class, then 94 sixth class, then 79 then 63. যখন আবার 6 নাম্বারটা আসবে তখনই আমরা আবার একটা গ্যাপ দিয়ে আবার স্ট্রেট লাইন দেওয়া শুরু করবো। দিস ইজ দ্য সিক্সথ টালি ফর সেকেন্ড ক্লাস। Then 73, then 71, and last one is 85. So 85 in the fifth class. So this is the step number 4. We have to make the tally and we have done this. তাহলে বুঝা গেল how to draw tally marks. জি স্যার। যেহেতু কোশ্চেনের মধ্যে ডাটা দেওয়া থাকবে, তো আপনাদের ডাটা খাতায় তুলতে হবে না, আপনার কোশ্চেনে দাগাই দাগাই এভাবে টালি করতে পারবেন আপনাদের খাতার টেবিলের মধ্যে। Okay, so this is the step number 4. Then last one is frequency. So last column is frequency column.
So now we have to count the number of observations. So for the first class, tally is 3. So we have to write 3. Then similarly, second class 6, then 4, then 3, then 2, and then 2. চাইলে আপনার টোটালের ঘর বানাইতে পারেন একটা, ঠিক আছে, টোটাল। সো n ইকুয়াল টু আমরা পেলাম, n ইকুয়াল টু হলো 22. So this table is called frequency distribution. Okay, so this table is called frequency distribution. So দেখেন বোঝা গেছে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করলাম from a given data set. 100 জনের মধ্যে মাত্র 15 জন আসছেন, বোঝা গেছে? জি স্যার। মেয়েরা কি ক্লাসে আছে নাকি নাই? আমরা দেখি জিজ্ঞাসা করে 2 জনটা আছে নাকি নাই। শেষ থেকে আমরা দেখি উম্মে জেরিন কি ক্লাসে আছেন? উম্মে জেরিন নাই। দেন আমরা দেখি তাইবুর রহমান ক্লাসে আছেন? জি স্যার আছি। বুঝতে পেরেছেন? জি স্যার। শোনা গেল জি না, স্যার বুঝতে বুঝতে পেরেছে পারছি। কিনা, যাই হোক। তারপরে আমার একটা মেয়েকে জিজ্ঞাসা করি, 030 আইডি। একটা মেয়েও নাই আমার মনে হয়, সবাই সংসারে ব্যস্ত। লাকি আক্তার আছেন ক্লাসে? স্যার বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হবে? জি স্যার। স্যার আমি রাবেয়া। আচ্ছা, রাবেয়া, যাই হোক। তাহলে আমাদের এটা কিন্তু যদি থিওরি পরীক্ষা নাও আসে, প্র্যাকটিক্যালি লিখিত পরীক্ষা কিন্তু আসবেই, ঠিক আছে? তখন আমরা হয়তো ডাটা আরো বেশি দিব, বেশি দিয়ে আপনাদের এরকম টেবিল তৈরি করতে দেওয়া হবে। সো আপনারা, আমরা যেহেতু একটা করলাম, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা মুছে দিলাম। সো আমি এটা করালাম, আপনারা পরে যে এখন ডাটা দেওয়া আছে এখান থেকে এটা করে ফেলবেন, ঠিক আছে? আমাকে, আজকে তো হলো শনিবার, সোমবারে আমাকে দেখাবেন ক্লাসে। এই যে পরে যে ডাটাটা আছে এটা নিয়ে আপনারা, এখানে কিন্তু বলে দেওয়া আছে 50 অ্যাজ দ্য লোয়ার লিমিট ফার্স্ট ক্লাস, অর্থাৎ আপনাকে 15 শুরু করতে হবে। 15 দিয়ে আপনার শুরু করতে হবে। সো এটা তৈরি করে আমাকে ক্লাসে দেখাবেন সবাই। নেক্সট সোমবারে আমাদের কারো 9টায় কারো 10টায় ক্লাস, সো ক্লাসে দেখাবেন। দেন আমরা নেক্সট দিন বাকি যেগুলো গ্রাফ আছে, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিলোমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ, এগুলো শিখবো, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। কোশ্চেন নাই স্যার। না, নয়ন চৌধুরী কোশ্চেন নেই, আর কারো থাকতে পারে। ওকে, সো কারো কোনো কোশ্চেন নাই, সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে, সো এটা আমি গ্রুপে পাঠিয়ে দিব। তাহলে আগামীকালকে অথবা আপনারা আসবেন, আসলে দেখা হবে সোমবারে আমাদের ক্লাসে। আর মঙ্গলবারে কিন্তু আপনার প্র্যাকটিক্যালের জন্য আপনাদের যে কি বলে ল্যাপটপ অবশ্যই নিয়ে আসবেন, এবং আপনাদের যেটা কাজ দেওয়া আছে 2 মার্কসের, সেটা যাদের দরকার তারা আসবেন, যাদের নাই তারা তো রেস্ট নেবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ।
থ্যাংক ইউ সবাইকে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।